আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লেকচার এমনভাবে সাজানো থাকবে যাতে আমরা সিকিউ এবং এমসিকিউর উত্তরগুলো খুব সহজে দিতে পারি। তাহলে প্রথমেই খেয়াল করো, তোমরা সবাই সংখ্যা চিনো। এই সংখ্যাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। সংখ্যা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটাকে আমরা বলে থাকি অবাস্তব অথবা বলতে পারি কাল্পনিক সংখ্যা। অবাস্তব বা কাল্পনিক সংখ্যা, কোন সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করা হয় এটা অবশ্যই জানতে হবে, কারণ এমসিকিউতে আমাদের সিম্বলগুলোই মূলত থাকে। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হবে আর দিয়ে, আর অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার, এদেরকে প্রকাশ করা হয় আই দিয়ে। এখন যদি জিজ্ঞেস করো বাস্তব সংখ্যা কি, তাহলে সহজ কথায় আমরা দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশের জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করি, তোমরা বিভিন্ন ক্যালকুলেশনে যে সংখ্যাগুলো ব্যবহার করো, এগুলাই বাস্তব সংখ্যা। আর যদি আমি গাণিতিকভাবে এদেরকে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগুলোর বর্গ ধনাত্মক সংখ্যা তারা হবে বাস্তব সংখ্যা, আর যাদেরকে আমরা বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাবো তারা হচ্ছে অবাস্তব সংখ্যা। যেমন 5 একটা সংখ্যা, আমরা যদি এই 5কে স্কোয়ার করি তাহলে পাচ্ছে কত 25 ধনাত্মক সংখ্যা, সুতরাং আমরা বলবো 5 একটা বাস্তব সংখ্যা। সিমিলারলি যদি আমরা -1.1কে স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি -1 স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1.21, এটা একটা ধনাত্মক সংখ্যা, সুতরাং -1.1 একটা কি সংখ্যা, বাস্তব সংখ্যা। একইভাবে আমরা যদি √3কে হোল স্কোয়ার করি, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি 3, তাহলে √3 একটা কি সংখ্যা, বাস্তব সংখ্যা। আর যদি আমরা √-5কে স্কোয়ার করি তাহলে এখানে রুট আর স্কোয়ার যদি উঠে যায় কি থাকে আর -5, তাহলে দেখো √-5 এটার বর্গ একটা ঋণাত্মক সংখ্যা, সুতরাং √5 একটা অবাস্তব সংখ্যা। অর্থাৎ সহজ কথায় রুটের ভেতর ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না। রুটের ভেতর ঋণাত্মক থাকলে এই সংখ্যাগুলোকে অবাস্তব বলা হয়। তা আমরা এগুলা নিয়ে আমাদের অঙ্ক আছে, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। জটিল সংখ্যা নামক একটা অধ্যায় আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আশা করি বাস্তব সংখ্যার ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আমরা আবার দুই ভাগ করতে পারি। মূলত এটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের এমসিকিউতে অবশ্যই প্রশ্ন থাকবে, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই টাইপের। তাহলে সেক্ষেত্রে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। এগুলো তোমরা 9-10ও পড়ে আসছো, সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা না। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে, আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে, কিউ প্রাইম দিয়ে। এখন যদি বলা হয়, অর্থাৎ সহজ কথা, বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, হয় এরা মূলদ হবে না হলে অমূলদ হবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় মূলদ এবং অমূলদ এই দুইটা মিলেই আমরা কি পাচ্ছি, আমরা বলবো বাস্তব সংখ্যা পাচ্ছি। আর যদি বলা হয় এই দুটার মধ্যে কমন কারা, নিশ্চিতভাবে মূলদ অমূলদে কমন নাই, তাহলে পাকা সেট, এটা হবে অ্যান্সার। এখন মূলদ সংখ্যা কাকে বলে, তোমরা একদম ছোটবেলা থেকেই প্রাইমারি লেভেল থেকে শিখে আসছো যে সংখ্যাগুলাকে p/q আকারে লেখা যায়, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং তারা সহমৌলিক। আমি সহমৌলিকের ব্যাখ্যাটা একটু পরে যাব, আপাতত এটুকু জানবো যে সংখ্যাগুলাকে p/q আকারে লেখা যায় যেখানে p এবং q পূর্ণ সংখ্যা। কারণ এটা মনে রাখতে বলতেছি যাতে এমসিকিউ গুলো সহজ হয়। সহমৌলিকের কনসেপ্টটা আমরা আসবো, এটা দিয়ে √3 অমূলদ সংখ্যা প্রমাণ করো, √5 অমূলদ সংখ্যা প্রমাণ করো, এই টাইপের ম্যাথগুলো আমরা সমাধান করব। আচ্ছা, আমরা ওটাতে একটু পরে আসতেছি। তাহলে আসো, p/q আকারে লেখা যায় যেখানে আমরা বলতেছি p এবং q দুটি পূর্ণ সংখ্যা, p ও পূর্ণ সংখ্যা,
পি পূর্ণ সংখ্যা আবার কিউ পূর্ণ সংখ্যা। তাহলে কি বুঝে গেলাম? একদম সহজ কথায় বুঝে গেলাম যে সংখ্যাগুলাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায়, যেখানে আবার কিউ এর মান শূন্য হলে হবে না। কারণ ধরো আমি বললাম যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে তারা মূলত। এখন কেউ যদি বলে যে স্যার 5/0, তার লজিক ঠিক আছে, কারণ এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা। এই জন্য আমাদের বলে দিতে হবে কিউ এর মান, হরের মান শূন্য হতে পারবে না, শূন্য ছাড়া অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখলে এমসিকিউ গুলো খুব ইজি হয়ে যাবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে বলি যে 5, দেখো 5কে কি লেখা যায়? 5/1। 5 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, সুতরাং 5 একটা মূলদ সংখ্যা। সিমিলারলি 1.25 কি লিখতে পারি? 125 ডিভাইডেড বাই 100। দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে কিনা, সুতরাং এটা মূলদ সংখ্যা। আবার যদি আমরা লিখি 1.251 ডট ডট দিলাম, অর্থাৎ একটা অসীম ভগ্নাংশ, কোথায় গিয়ে শেষ হবে জানি না, তাহলে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে না। কেন যাবে না? আমরা 1251 লিখলাম, দশমিকের জন্য 1 বসালাম, 0 বসালাম, এখানে আরো কয়টা অঙ্ক আছে আমরা জানি না, এখানে আমরা কয়টা অঙ্ক আছে জানি না। সুতরাং পূর্ণ সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা, আর যেগুলো ভগ্নাংশ তাদের মধ্যে যেগুলো সসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ মানে কি? একটা নির্দিষ্ট ডিজিট শেষে, একটা নির্দিষ্ট ঘর শেষে এটা শেষ হয়ে যাবে, তারা হচ্ছে মূলদ। আবার যারা অসীম ভগ্নাংশ, তাদের অসীম ভগ্নাংশ আমরা অমূলদ বলতেছি। তবে অসীম ভগ্নাংশের মধ্যে আরেকটা ভাগ আছে, যেমন আমরা লিখতে পারি এরকম, দেখো যে 1.252525 ডট ডট, এদেরকে আমরা বলে থাকি আবৃত দশমিক বা পৌনপণিক। আবৃত দশমিক বা পৌনপণিক, এদের উপর পৌনপণিক দিই। পৌনপণিক উঠানোর সিস্টেম তোমরা ক্লাস 8-9-এ শিখছো, যে যতটা সংখ্যার উপর পৌনপণিক ততটা নয়, এটা বসে যাবে, যার উপর পৌনপণিক নেই সে মাইনাস, অর্থাৎ 124/99। তাহলে কি বুঝলাম? পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে। অর্থাৎ অসীম ভগ্নাংশের মধ্যে যারা আবৃত দশমিক বা পৌনপণিক তারা কিন্তু মূলদ, আর যারা আবৃত দশমিক নয়, অনাবৃত দশমিক, তারা হবে অমূলদ। তাহলে সহজ কথায় আমরা যতগুলো আলোচনা করলাম এটাকে একটু সামারি করি। আর এটা খেয়াল করতে হবে, কারণ এমসিকিউতে কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে আমরা বলতে পারি 1 নম্বরে মূলদ সংখ্যা চেনার উপায় এভাবে লিখতে পারো। মূলদ সংখ্যা চেনার উপায়: 1, সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা দেখা মাত্র আমরা মূলদ বলবো, 500, 10 ইত্যাদি। এরপর হচ্ছে সসীম ভগ্নাংশ, যেগুলো দশমিকের পরে গিয়ে শেষ হবে, যেমন 1.25, 1.3671 এই টাইপের সংখ্যা, এরা হবে মূলদ। এরপর হচ্ছে কি আবৃত দশমিক বা পৌনপণিক, 1.3, এটাকে আমরা লিখতে পারি 1.3333 এভাবে যেতে থাকবে, এরা সবাই মূলদ। আর পূর্ণ সংখ্যার মধ্যে যাদেরকে রুট করলে আরেকটা পূর্ণ সংখ্যা পাবো তারা মূলদ, যেমন √0 মূলদ সংখ্যা, √1 মূলদ সংখ্যা, √4 মূলদ, √9, √16, বুঝে গেছো কাদের কথা বলতেছি, √25, √26, √29 এই টাইপের সকল সংখ্যা মূলদ। আর বাকি পূর্ণ সংখ্যাকে রুট করলে আমরা বলবো অমূলদ। এটা ক্লিয়ার? এরপরে জানতে হবে পাই এবং ই। ই হচ্ছে কি লনের বিপরীত। এগুলো আমরা ক্লাসে ফার্স্ট ইয়ারে ডিটেইলস আলোচনা করছিলাম। পরবর্তী কোনো সময় যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্য এটা আলোচনা করে দিব। পাই এবং ই এই দুটাই অমূলদ সংখ্যা। কেন এই দুটো অমূলদ সংখ্যা? পাইয়ের মান আমরা যেটা জানি 3.1416, এটা সঠিক পাইয়ের মান নয়, এটা হিসেবের সুবিধার জন্য ধরা হয়। পাইয়ের মান সঠিকভাবে নির্ণয় করা যায় না, এটা একটা অনির্ণেয় সংখ্যা, সুতরাং পাই একটা অমূলদ সংখ্যা। এখন যদি অপশনে বলে পাই সমান 3.1416, পাই কি সংখ্যা? এখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এটা মূলদ সংখ্যা। কেন এটা মূলদ সংখ্যা বলতে হবে? ধরো আমাকে যদি বলতো x = 3.1416, x কি সংখ্যা?
তাহলে আমরা তো জানি এক্স এর মান এটা, এটা একটা সসীম ভগ্নাংশ, যেহেতু সসীম ভগ্নাংশ আমরা মূলদ বলতাম। তো এখানে পাই সমান এটা উল্লেখ করে দিলে আমাদের বুঝতে হবে, তোমাকে একটু কনফিউজড করার জন্য বলছে, এটা হচ্ছে এই সংখ্যাটাকে মিন করতেছে, এটা সসীম ভগ্নাংশ, সুতরাং মূলদ। আর যদি নর্মালি পাই বলে, শুধু পাই বলে, তাহলে বুঝতে হবে এটা কি সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। আশা করি এটা খেয়াল থাকবে, পাই ই দুটাই অমূলদ সংখ্যা। তোমাকে কনফিউজড করার জন্য আরেকটা অপশন দিতে পারে, সেটা হচ্ছে 22 ডিভাইডেড বাই 7। আমরা বলে থাকি 22 ডিভাইডেড বাই 7 এটা পাইয়ের মান, যেহেতু পাই অমূলদ সুতরাং এটা অমূলদ, কথা কিন্তু সঠিক নয়, এবং এটা পাইয়ের সঠিক মানও নয়। কেন সঠিক মান নয়? তোমরা একটু আগে বলছো পাই অমূলদ, কেন? পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে না। তাহলে এটা কিভাবে লিখলাম? এটা হচ্ছে আসলে পাইয়ের কাছাকাছি যে সংখ্যাটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা সম্ভব, সেই মানটা হচ্ছে এটা। এটাও হিসাব সহজ করার জন্য ক্যালকুলেটর ইউজ না করে, যাতে আমরা উপরে নিচে কাটাকাটি করে সমাধান করতে পারি, এই জন্য মূলত এই মানটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের এখানে বলতে হবে এটা পূর্ণ সংখ্যার অনুপাত, সুতরাং মূলদ। আসলে যেটা পাইয়ের মান নয়, তুমি ভাগ করলেই বুঝে যাবা সহজে। 22/7 যদি আমরা ভাগ করে থাকি 22/7, এখান থেকে আরেকটা মজার জিনিস শিখে ফেলো। 3 সাতা কত হবে? 21, 1.0, একবার যাবে 7, 3, 0, 4 বার যাবে 28, 4, 0, 5 বার যাবে, ঠিক আছে না? 3, 4, 7, 28, 28 হলে 2, 0, এখানে যাবে কয়বার? 2 বার। 2 বার গেলে এটা হচ্ছে 7 দুগুণে কত? 14, 6, 0, তাহলে এখানে যাবে 8 বার। 8 বার যদি যায় তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 56, 4, 0, এখানে যাবে 5 বার, 35, 5, 5 7 35, 5, 0, এখানে যাবে 7 বার, 7 7 49, কত আসলো? 1। খেয়াল করো মনোযোগ দিয়ে, ভাগ করতেছিলাম কত দিয়ে? 7 দিয়ে। যদি 7 দিয়ে ভাগ করি, ভগ্নাংশ থেকে যায় এবং দশমিকের শেষে 7 রিপিট হয়, তাহলে বুঝতে হবে এটা পৌনঃপুনিক সংখ্যা। ধরো তুমি 2 দিয়ে ভাগ করতেছো, এখানে আর ভাগশেষ নাই, ওখানে 2 আসলো বাট এখানে ভাগশেষ নাই, তাহলে এটা পৌনঃপুনিক না, এটা একটা সসীম ভগ্নাংশ। আবার ভাগশেষ আসে মানে তো এখনো ভাগশেষ হয় নাই, কিন্তু সংখ্যাটাই রিপিট হচ্ছে। 2 দিয়ে ভাগ করতেছিলাম, 2 রিপিট হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা পৌনঃপুনিক। খুব সহজ কথা, 1 আবার 1 আসছে, দেখো আবার সেম প্রসেসে যাবে, তাহলে এটা হচ্ছে 3.142857 পৌনঃপুনিক। সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর এটা যে পায়ের মান নয়, সেটাও বুঝে গেলাম। পায়ের মান তোমরা মুখস্থ করছিলে কি? 3.1416, কিন্তু এখানে কত? 28। তাহলে তোমাকে কনফিউজড করার জন্য 22/7 যদি অপশনে দেও, তাহলে এটা খুব সহজ কথা, পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে, সুতরাং মূলদ। এরপর অপশনে থাকতে পারে ln(e), ln(e2), ln(e3) ইত্যাদি। এগুলো সবাই মূলদ, কারণ এখানে পাওয়ার 1, লনি ক্যান্সেল হলে 1, এগুলো আমরা পড়ছিলাম। কেন লনি ক্যান্সেল হয়? কারণ লন মানে হচ্ছে লগ, যেটার বেস হচ্ছে ই বেসড লগ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো, লগ e2, তাহলে এখানে 2টা আগে নিয়ে আসো, 2 e মিলে 1, তাহলে সহজ কথা এটার অ্যান্সার 2, লনি ক্যান্সেল, এটার অ্যান্সার 3। সুতরাং এই টাইপের সংখ্যাগুলো মূলদ। ইন্টারমিডিয়েটে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকাতে যাই সংখ্যা দিক তোমরা ক্যালকুলেশন করে সহজে বলে ফেলতে পারবা, বাট অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর থাকে না, তাহলে তখন একটু হিসাব করতে হবে। যেমন 1.21, তাহলে আমরা এটা কিভাবে হিসাব করবো? এটা তো পূর্ণ সংখ্যা দেয় না এখানে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে লিখতে পারি 121 ডিভাইডেড বাই 100, তার মানে 11/10 পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে, সুতরাং এটা মূলদ সংখ্যা। আবার যদি আমরা বলি, এইটুকু তো ক্লিয়ার, ধরো আমাদের বললো কিউব রুট 27, এটা মূলদ সংখ্যা। কেন? এটাকে লিখতে পারি 3 কিউব 27কে, পাওয়ার হচ্ছে 1/3, এটা ক্যান্সেল করো 3, একটু আবার ক্যালকুলেশন করে নিব, খুব সহজে মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা চিনতে পারবা। আশা করি এখানে আর কারো কোনো ঝামেলা থাকার কথা নয়। তাহলে আমাদের মূলদ সংখ্যা গেল। এবার এই মূলদ সংখ্যা যেটা আছে, এদেরকে আমরা আবার 2 ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হবে ভগ্নাংশ।
পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে থাকি জেড দিয়ে, আর ভগ্নাংশকে প্রকাশ করা হয় জেড প্রাইম দিয়ে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো পূর্ণ সংখ্যা কারা, শূন্য থেকে যারা এক এক ব্যবধানে আছে, +-1 +-2 সবাই পূর্ণ সংখ্যা। 0 1 2 3 -1 -2 -3 -4 সবাই পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ, ভগ্নাংশ এগুলো জানো তোমরা, ভগ্নাংশ দুই ধরনের, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন ধরনের, প্রকৃত অপ্রকৃত মিশ্র। দশমিকটা সসীম অসীম, আবার অসীমটা দুই ধরনের, আবৃত দশমিক অনাবৃত দশমিক। তো এগুলো আমাদের দরকার হবে না, এগুলো তোমাদের জানা বিষয়। আসল পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগ করা হয়। একটার নাম হচ্ছে তোমার, তিন ভাগ করি আমরা। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। নিরপেক্ষ সংখ্যা কি? 0, আমরা জানি। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের আরেকটা নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 এরা। ঋণাত্মকগুলো -1 -2 -3। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। অথবা বলতে পারি প্রাকৃতিক সংখ্যা। কি কি বলা যায়? ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা। স্টুডেন্টরা এই জায়গাগুলোতে একটু গন্ডগোল করে ফেলে, যে যখন আমরা জোড় গুণিতক, বিজোড় গুণিতক ইত্যাদি বানাতে চাই, 2n ব্যবহার করি, তখন n কে কখনো পূর্ণ সংখ্যা বলি, n কে কখনো আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তো তারা স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা গুলিয়ে ফেলে। এই জায়গায় খেয়াল রাখতে হবে, পূর্ণ সংখ্যা কিন্তু 0 আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, বাট স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা n দিয়ে লিখে থাকি, আমরা বলবো n belongs to z। সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় নাই। স্বাভাবিক সংখ্যায় নাই, কথা এটা সঠিক নয়। এরপরে আসো, যেটা স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা আবার দুই ভাগে লিখতে পারি। একটা হচ্ছে মৌলিক। কি কি লিখতে পারি? মৌলিক, আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক, মৌলিকের ইংরেজি হচ্ছে প্রাইম, প্রাইম প্রাইম, পি দিয়ে লেখা হয় মৌলিক সংখ্যাকে। এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। মৌলিক সংখ্যার সংখ্যাটা কি? 1 ব্যতীত বাকি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া, অনেকে বলে ভাগ করা যায় না, ভাগ করা যায় না কথা ঠিক নয়। 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায়, কিন্তু ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, ভগ্নাংশ পাইতে পারি। তাহলে সংখ্যাটা কি হবে? 1 ব্যতীত বাকি স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা না পাই, তখন তাদেরকে বলি মৌলিক সংখ্যা। তো এগুলো তোমাদের জানা বিষয়। তাহলে 1 কি সংখ্যা? সংখ্যার মধ্যে বলছিলাম 1 ব্যতীত। 1 কে মৌলিক অথবা যৌগিক ধরা হয় না, এটা মৌলিকও নয় যৌগিকও নয়। তার মানে মৌলিক সংখ্যা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 2 দিয়ে ভাগ যাবে। এটাকে আমরা দুটি মৌলিক সংখ্যা দিয়ে বানাতে পারি। সহজ করে বলি, মৌলিক মানে মূল সংখ্যা, আর যৌগিক মানে যেগুলো মৌলিকের সমন্বয়ে গঠন করা যায়, যেমন দুটো মৌলিক দিয়ে গঠন করা যাচ্ছে। 5 মূল সংখ্যা, মৌলিক, কিন্তু আমরা 6 কে 2 এবং 3 দিয়ে বানাতে পারি। 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে ভাগ করলে 2 পাবো। এরা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে মনে রাখবো 1 মৌলিক বা যৌগিক নয়। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এগুলো নোট করে রাখলে ওটা সহজ হয়ে যায়। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক, একমাত্র জোড় মৌলিক, এটা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক, বাকি যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। আশা করি এটা ক্লিয়ার। এখন আমাদের যখন আমরা সম্ভাবনার ম্যাথগুলা করতে যাব, তাহলে তোমাদের এই জিনিসটা
এই যে আমরা দুই ভাগ করছিলাম কি কি, মৌলিক, আরেকটা করছিলাম কি, যৌগিক। যৌগিক। এখন আসো, ক্লাসে যখন আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করি 50 থেকে 60-এ কয়টি মৌলিক আছে, গুটি কয়েক শুদ্ধ অ্যান্সার করে, বাকিরা বলে, কেউ বলে 4টা, কেউ বলে 3টা। যখন বলি কি কি, তারা বলে 51, 53, 55, কিন্তু কেউ বলে না। 5 দিয়ে ভাগ যায় সবাই জানে, 11 দিয়ে ভাগ যায় বোঝা যায়, 57, তারপর বলে 59। কিন্তু আসলে দেখো 3 17 কত, 51, 3 19 কত, 57। সুতরাং মৌলিক সংখ্যা কয়টা এখানে, 2টা। সুতরাং বিজোড় দেখলেই, দেখতে একটু কম সুন্দর লাগলেই মৌলিক বলে দিলাম, কথাটা কিন্তু ওইরকম নয়। তাহলে একটা কত দিয়ে ভাগ যায় এটা চেক করতে হবে। এই জন্য আমাদের কত রেঞ্জের মধ্যে কয়টা মৌলিক আছে সেটা মুখস্থ রাখাটা বেটার, এবং সম্ভাবনার অঙ্কগুলোতে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তাহলে আমি আপাতত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা গণনার জন্য কৌশলটা শেখাচ্ছি। আমরা একটা সংখ্যা মনে রাখবো, 44, এটাকে অর্ধেক করলে হচ্ছে 22, 4422, 44, 22, 322, 321। তো এটা মোবাইল নাম্বারের মতো, কিন্তু মোবাইল নাম্বার তো 01 দিয়ে শুরু হয়, 20 নাম্বারও তো 0 দিয়ে শুরু হয় না। আচ্ছা যাই হোক, 20 নাম্বার 0 দিয়ে শুরু হয় কিনা আমি কনফিউজড। আমরা এটাকে বলে রাখি মৌলিক সংখ্যা গণনার 20 নাম্বার। মৌলিক সংখ্যা গণনার 20 নাম্বার দিয়ে লিখতে পারো 44, 22, 322, 321। তাহলে এখান থেকে জানবো 1 থেকে 10-এ, 1 থেকে 10-এ মৌলিক সংখ্যা 4টি। সিমিলারলি এটা হচ্ছে 11 থেকে 20-এ মৌলিক সংখ্যা 4টি। 21 থেকে 30-এ মৌলিক সংখ্যা 2টি। 31 থেকে 40-এ মৌলিক সংখ্যা 2টি। 41 থেকে 50-এ 3টি। 51 থেকে 60, একটু আগে যেটা লিখছিলাম, 50 থেকে 60 লিখছিলাম, 50 তো মৌলিক না, যৌগিক। তাহলে 51 থেকে 60-এ কয়টা, 2টা। 61 থেকে 70 এভাবে লিখে নিবা। 71 থেকে 80 এভাবে তোমরা 100 পর্যন্ত গেলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পাবো। তাহলে এখান থেকে কি টাইপের এমসিকিউ হতে পারে সেটা একটু দেখো। আশা করি এটা ক্লিয়ার। আমি মুছে ফেলতেছি এই জিনিসটা। এরপর আমাদের প্রশ্ন হইতে পারে 20 থেকে 70-এ, 20 থেকে 70-এ, 20 থেকে 70-এ কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা, 20 থেকে 70-এ কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে কিভাবে গুনবা, আমরা যেটা মুখস্থ রাখছিলাম 44, 22, 322, 321, 1 থেকে 10 হিসাবে নাই, কারণ 20 থেকেই গুনতে হবে। 11 থেকে 20 বাদ, 20 যৌগিক, তাহলে 20-এর হিসাবও বাদ। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। তাহলে 2টা, 2 2 4, 4 3 7, 7 2 9, 9 2 11। অ্যান্সার কি হবে, 11টি। আশা করি এটা ক্লিয়ার। এখান থেকে আমি মৌলিক সংখ্যা থেকে সাস্টে, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরো কিছুদিন আগে সম্ভবত 10-11 সেশনে একটা, সম্ভবত এর আশেপাশে হবে, একটা প্রশ্ন ছিল কতভাবে 50 সংখ্যাটিকে, 50 সংখ্যাটিকে দুটি প্রাইম সংখ্যার, মৌলিক সংখ্যার সমষ্টি হিসেবে লেখা যায়। অর্থাৎ দুটা মৌলিক সংখ্যা যোগ করে কতভাবে 50 বানানো যায়। তাহলে একটু হিসাব করতে হবে। আর শাহজালাল ইউনিভার্সিটির এমসিকিউ গুলাতে একটু টাইম থাকে, 70টা এমসিকিউ 1.5 ঘন্টা টাইম। তার মানে তোমরা এখানে টাইম পাচ্ছ। 1 দিয়ে হিসাব করার দরকার নাই, 1 মৌলিক যৌগিক নয়, 2 হলে 48 হবে না, 48 মৌলিক নয়, 3 হলে 47। তাহলে কিভাবে লিখতে পারি আমরা, 3 + 47, 4 হবে না, 5 হলে 45 হবে না, 6 হবে না, 7 হলে 43, 7 + 43, 8 হবে না, 9 যৌগিক, 3 3 9, 9 হবে না, 10 হবে না, 11 হলে ওইদিকে হচ্ছে 39, 3 13 39, 12 হবে না, 13 হলে ওইদিকে হচ্ছে 37, তাহলে 13 + 37 এটা হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না,
17 হলে 33 হবে না, 3 11 33, 18 হবে না, 19 হলে 31, 19 প্লাস 31 এটা ঠিক আছে, 20 হবে না, 21 হবে না, 3 7 21, 22 হবে না, 23 হলে 27, 3 9 27 হবে না, 24 হবে না, 25 হবে না, তাহলে অ্যান্সার হবে কি সার্ভারে। ঠিক আছে, এটা এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর আমরা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ একটা আসে পরীক্ষায় প্রায় সময়, সেটা মনে রাখবো কোনটা এখানে কার মধ্যে আছে। তাহলে মনে রাখবো পি প্রাইম সংখ্যা সব স্বাভাবিক সংখ্যায় আছে, পি বিলংস টু এন। আবার সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যায় আছে, সকল মূলদ সংখ্যা বাস্তব সংখ্যায় আছে, আবার সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যায় আছে। এখানে সি মানে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব। জটিল সংখ্যাটা আসলে গঠিত হয় বাস্তব এবং অবাস্তব নিয়ে। তাহলে দেখো সংখ্যা বাস্তব এবং অবাস্তব নিয়ে, তাহলে সংখ্যা মানে আসলে মূলত জটিল সংখ্যা, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যা বললে ক্লিয়ার হয়ে যাব। আপাতত মনে রাখবো সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যার উপাদান। এখান থেকে যদি বলা হয় কোনটি সঠিক, আমাকে যদি বলা হয় এন বিলংস টু আর, এন যেহেতু জেডে আছে, আবার জেড মূলদয় আছে, কিউতে আছে, কিউ আর এ আছে, সুতরাং এটা সঠিক। অর্থাৎ এদিক থেকে এই পার্টস থেকে যে কোনো সম্পর্ক সঠিক, এন বিলংস টু আর সঠিক, এন বিলংস টু কিউ সঠিক, জেড বিলংস টু সি সঠিক, সব সঠিক। উল্টা দিক থেকে একটাও সঠিক নয়। সহজ কথা, তুমি যদি তোমার বাবার উত্তরসূরি হও তাহলে নিশ্চিতভাবে তোমার দাদার উত্তরসূরি ছিল। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখান থেকে আমরা সংখ্যা শ্রেণীবিভাগটা শিখলাম। এরপর আমরা কোনটি মূলদ সংখ্যা পরবর্তী লেকচারে কিভাবে মূলদ অমূলদ প্রমাণ করব, সহমৌলিক জিনিসটা কি, এরপর আমরা মডুলাস অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু ফরম মান নিয়ে আলোচনা করব, যেটা আমি পরবর্তী লেকচারে এখানে তোমাদের জন্য পরবর্তী লেকচারে আমরা ক্লাসটাতে যাব এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। সবাইকে ধন্যবাদ।